বর্তমান সময়ে সবচেয়ে চর্চিত বিষয় সংস্কার ও নির্বাচন। পরিবর্তিত প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের ইস্যুটি। ইতিমধ্যে ৬টি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যে সংস্কার কমিশনের আজ থেকে কাজ শুরুর কথা রয়েছিল। কিন্তু গতকালই প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে সংস্কার কমিশনের কাজ শুরু করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এবং তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম শুরু হবে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় কোন দিকে গড়াচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া রাষ্ট্র সংস্কারের উদ্যোগ, এ বিষয়গুলি আজকের আলোচনা আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাসি আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজকের আলোচনার শিরোনাম জানিয়ে দিতে চাই পর্যায়ে সংস্কার, আস্থা ও রাজনৈতিক বাস্তবতা। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক। সেই সঙ্গে আরও আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব সোহরাব হাসান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে ৬টি সংস্কার কমিশনের আজ থেকে কাজ শুরু করার কথা ছিল, কিন্তু আমরা যেমনটি গতকাল দেখলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নিয়ে পরবর্তী কার্যক্রম ঠিক করবে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার কি কোনোভাবে রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি? চ্যালেঞ্জের মুখোমুখি কিনা, চ্যালেঞ্জের মুখোমুখি হলে ভালো। যদি মনে করে কোনো চ্যালেঞ্জ নেই, তাহলে এই 15 বছর আমরা দেখেছি যে সরকারের সামনে কোনো চ্যালেঞ্জ না থাকলে কি হয়। তা আমি তো মনে করি চ্যালেঞ্জ থাকাটা ভালো। এখন প্রশ্ন হলো চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করবে, কিভাবে সামাল দেবে। আর সেক্ষেত্রে নানা দিক থেকেই এক ধরনের দুর্বলতা আছে, সমন্বয়ের অভাব আছে। আর শুধু সংস্কারের ক্ষেত্রে নয়, প্রথম তো সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা। সেখানে একইভাবে অর্থনীতির যে চাকা, সেটা যাতে সচল থাকে। দেখেন যে আমাদের অর্থনীতির 3টি প্রধান উৎসের একটি হচ্ছে তৈরি পোশাক খাত, অপর দুটি ধরুন কৃষি এবং প্রবাসী আয়। প্রবাসী আয়ে আজকেই খবর দেখলাম যে প্রবাসী আয়ের পরিমাণ বেড়েছে, খুব ভালো কথা। কিন্তু তৈরি পোশাক শিল্পের যে অরাজকতা, নৈরাজ্য, হানাহানি, এটা বন্ধ করতে হবে। দেখে উপদেষ্টারা বৈঠক করেন বা অন্য তাদের সরকারের অন্য নীতি নির্ধারক, তারা বলেন যে এর ভিতর ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র যদি থাকে, তাদের যদি জানা থাকে ষড়যন্ত্র, তাহলে তো প্রথমেই হচ্ছে ষড়যন্ত্রকারীদের ধরা এবং ষড়যন্ত্র উদ্ঘাটন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু কোনোভাবেই এই খাতকে অনিশ্চিত করতে দেওয়া যাবে না, খাতকে নৈরাজ্যের পথে ঠেলে দেওয়া যাবে না। আর দেখুন, এটা শুধু তৈরি পোশাক, এই কারখানাগুলো বন্ধ হচ্ছে তা না, জনজীবন যে আজকে 2 মহাসড়ক বন্ধ অনেক ঘন্টার জন্যে। তো সুতরাং এটি সরকারের এদিকে নজর দেওয়া উচিত। পার্বত্য চট্টগ্রামে আবাস গোলযোগ, সুতরাং নজর দেওয়া উচিত। প্রশাসনে এখনও কিন্তু স্বস্তির কোনো কারণ নেই, মানে এখনও এক ধরনের টালমাটাল অবস্থা চলছে। শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা ফিরে গেছেন, আর আমরা আশা করি যে এটি সেখানে শান্ত এবং শান্তিপূর্ণ অবস্থা থাকবে এবং এক ধরনের ভয়ভীতি কিন্তু আছে। এখন সংস্কার কাজটি তো সরকার কিভাবে করবে, কতটা করবে, এটাও একটা প্রশ্ন। হ্যাঁ, ভালো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা, এবং সেটি কিন্তু সৌজন্য সাক্ষাৎ নয়, আলোচনাটা হতে হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাদের যে চিন্তাভাবনা, সেটা যেমন সরকারকে জানাবে, সরকারও জানতে চাইবে, এবং সরকারের নিজস্ব যদি ভাবনা থাকে, যেটি বলা হয় এই সরকার তো ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার অভিপ্রায়ের বহিঃপ্রকাশ, তাই তাদের অভিপ্রায়টা কী, এবং তাদের অভিপ্রায় মানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা শুধু কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। আর যখন রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র সংস্কারের প্রশ্ন আসে, তখন কিন্তু সব শ্রেণী পেশার মানুষ, সব প্রান্তিক মানুষ বিশেষ করে, তাদের অভাব অভিযোগ, তাদের অধিকারের
প্রশ্নটি সামনে আনা উচিত। তো আমরা দেখলাম অনেক ক্ষেত্রেই অর্থনৈতিক ক্ষেত্রে অনেক সংস্কারের যেসব কমিটি করা হয়েছে সেটা হলো চুরি, দুর্নীতি, ডাকাতি ইত্যাদি যে হয়েছে সেটা বন্ধ করা এবং লোকগুলোকে চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু অর্থনীতির যে বৈষম্য বাংলাদেশে, অর্থনৈতিক যে ব্যবস্থার যে গলদ, সেটি কাটানোর কোনো উদ্যোগ সরকার নেয়নি। অর্থাৎ আমাদের অর্থনৈতিক ব্যবস্থা 5 আগস্টের আগে যেভাবে ছিল এখনও কিন্তু সেভাবেই আছে। সুতরাং আমি মনে করি যে সরকারের তো এই ব্যাপারে নজর দেওয়া উচিত। আর যেসব বিষয়ে অবশ্যই নির্বাচন একটি বড় বিষয়। নির্বাচনের প্রসঙ্গে আসবো জনাব সোহরাব হাসান। পরবর্তী অংশে একটু জানতে চাই যে আমরা 5 আগস্টের পরবর্তী সময়, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালটা যদি ধরি, আমরা দেখেছি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করা হচ্ছে এবং এখনো বিভিন্ন ইস্যুতে কিন্তু আন্দোলন হচ্ছে। সেই জায়গা থেকে সব আন্দোলনের পেছনেই কি আমরা ষড়যন্ত্র খুঁজবো নাকি সংকটের গভীরে আমরা প্রবেশ করব? না, অবশ্যই খুঁজবো না। কথা হচ্ছে যে এই আন্দোলনটা কেন হচ্ছে, আন্দোলন দাবিগুলো কি ন্যায্য দাবি হলে সেটা তাদের সাথে আলাপ আলোচনা করে দাবিগুলো পূরণ করতে হবে, বা যতটুক পারা। শতভাগ দাবি করলে সেটি হয়তো শতভাগ পূরণ হবে না, কিন্তু তাদেরকে আস্থায় রাখতে হবে। না হলে তো সরকার যদি তার কি বলে গায়ের জোরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, আর তার ফল কিন্তু ভালো হবে না। এটি হচ্ছে দাবি দেওয়া। আর এখন একটা কথা বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার আসছে, সরকারকে বিপদে ফেলতে বা বেকায়দায় ফেলতে এই দাবি দেওয়া নিয়ে সামনে আসছে। এটি কিন্তু সঠিক না। যে মানুষগুলো দাবি করছে, যেমন প্রথম দিকে দেখছেন রিক্সা কী বলে প্যাডেল চালিত রিক্সাওয়ালারা আন্দোলন করেছিলেন এবং দাবি জানিয়েছিলেন যে, এবং সরকার সিদ্ধান্তও নিয়েছে, যদিও এখনও সেটি কার্যকর করতে পারেনি, যে ব্যাটারি চালিত রিক্সা প্রধান সড়কগুলো চলবে না। এখন ঢাকা শহরে তো অচল হয়ে যাওয়ার অবস্থা। আগে শুক্র শনিবার এক ধরনের কিছুটা এই পাওয়া যেত, কিছুটা যানজট কম হতো। এখন কিন্তু সপ্তাহে 7 দিনই কিন্তু যানজট। মানুষ বিকেলে ভয়ে ঘর থেকে বের হয় না। যারা অফিসে যান তাদের তো অফিসে ফিরতেই হয়। সুতরাং ঢাকা তো অচল অবস্থা দেখা দিচ্ছে। সেটা কিভাবে? আমরা দেখলাম যে 2 বিশেষজ্ঞের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন, তার ফলো আপ কি? মানে সেটা তো কার্যে কিছু একটা করতে হবে, অথবা এই রিপোর্ট দিবেন, এই রিপোর্টের ভিত্তিতে কোনো পদক্ষেপ নিতে হবে। এখন প্রথমেই তারা বলছিলেন যে এই রিক্সা প্রধান সড়কে রিক্সা চালানো যাবে না। তাহলে রিক্সা চালকরা কি করবে? তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে, বিকল্প সড়ক ব্যবস্থা করতে হবে, অথবা বিকল্প আয়ের পথ করতে হবে। মানে সমস্যা কিন্তু মানে ভয়াবহ। এখন একটা ধরতে হবে, কোনটা সরকারের অগ্রাধিকার কোনটা সেটাই করতে হবে। কিন্তু আমরা তো দেখি যে মামলার ব্যাপারে সরকার যতটা উদ্গ্রীব, এই জনজীবনের শান্তি স্বস্তি ফিরে আনার ব্যাপারে, তাদের অভাব অভিযোগ, তাদের সমস্যা মেটানোর ব্যাপারে, বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে তাদের সেরকম তৎপরতা দেখি। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। ডাক্তার জাহিদুর রহমান, যেমনটি আসলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল জানিয়েছে যে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সংস্কার কমিশনের কাজ শুরু হবে। পুরো ঘটনা প্রবাহে আসলে উপলব্ধি, সিদ্ধান্তহীনতা নাকি চাপ? আপনার বিশ্লেষণ যদি জানতে চাই। মানে দুটোর যে কোনো একটাই হবে, কিন্তু দুটোর কোনো একটা হওয়াই ভালো কথা না। মানে একটা সরকার প্রথম একটা প্ল্যান করলো, আমরা একটু এভাবে যদি অ্যানালাইজ করি, কমিশনগুলোর নিয়ে প্রধান উপদেষ্টা বলেছিলেন এরা কাজ করবে, 3 মাসের মধ্যে রিপোর্ট দিবে এবং এরপর রাজনৈতিক দলের সাথে চূড়ান্ত রিপোর্ট নিয়ে বসবে। কিন্তু আমি একটা প্রশ্ন করি রাদার, যে 3 মাস তাহলে সময় দেওয়া হলো কেন? আমি ধারণা করি, আমি নিশ্চিত নই, আমরা এখনো জানি না কমিশনে কারা আছেন, তাদের টার্মস অফ রেফারেন্স কি, তারা কি করবেন আমরা জানি না। আমি ধারণা করি 3 মাসের মধ্যে তারা সম্ভবত রাজনৈতিক দলের সাথে বসতেন। একটা উদাহরণ দিই, ডক্টর বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশনের প্রধান, উনি ওনার সাথে যদি একটা টিম তৈরি করেন, যদি নিজেরাই সব কিছু, কারণ ডক্টর বদিউল আলম মজুমদার ইলেকশন নিয়ে এত কাজ করেছেন এবং এরকম আরও কিছু মানুষ আমাদের সমাজে আছে, তাদেরকে নিয়ে তারা 15 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিতে পারেন। কাজ করেছেন, সর্বোচ্চ 1 মাসের মধ্যে পারেন, কিন্তু 3 মাস কেন? আমি ধারণা করি এই কমিশনগুলো রাজনৈতিক দল বা আদার স্টেক হোল্ডার, আমরা বারবার বলছি শুধু রাজনৈতিক দল না, অন্য স্টেক হোল্ডারদের সাথেও কথা বলার দরকার, এবং আমি ধারণা করি তারা বলতেন। কিন্তু কেই হলো এখন আবার হঠাৎ করে যে আগে বসতে হবে, এটা সিদ্ধান্তহীনতা হোক, চাপ যদি কিছুটা হয়, সেটাকে আমি এভাবে মনে করি, যদি রাজনৈতিক দলগুলো মনে করে
মেইন স্টেক হোল্ডার তারা যদি মনে করে যে আগেও একবার আলোচনা হওয়া দরকার, সেটার চাপ না বলে আমি যদি সেই ডিমান্ডটাকে রেসপেক্ট করা হয়, সেটাকেও আমি পজিটিভলি বলি। সেটা না, তারা স্পষ্ট করে বললে ভালো হতো যে আমাদের এই কমিশন শুরুর আগে, তাদের কাজ শুরুর আগে রাজনৈতিক দল চেয়েছে সেই ব্যাপারে তাদের বক্তব্য জানাতে, সেটা হলে জিনিসটা আরো ভালো হতো। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কি সংস্কার কার্যক্রম বিলম্বিত হওয়ার কোনো আশঙ্কা দেখছেন? আমি খুব একটা আশঙ্কা দেখছি না, কারণ রাজনৈতিক দলের সাথে যদি বসেনি তারা, সেটা খুব বেশি সময় লাগার কথা না। আমরা এর আগেও দেখেছি তাদের সাথে যখন বসেছে 2-3 দিন 4 দিনের মধ্যে, এখন ওনারা কতটুকু অকুপাইড, তাদের তো অন্য দায়িত্বও আছে, তারা খুব অল্প সময়ের মধ্যে পারবে। এটা যদি টেনে আরো 1 সপ্তাহ লেগে যায়, 3 মাস থেকে 1 সপ্তাহ যদি কমে যায়, তাতে সংস্কার প্রক্রিয়া, সংস্কারের রিপোর্ট দেয়া ডিলেট কিছু হবে বলে আমার মনে হয় না। কিন্তু আবারও বলছি, সরকারের সমন্বয়হীনতা আছে এবং সরকার কিভাবে জিনিসগুলো সামনে আনছে সেটাই প্রবলেম আছে। আপনি যদি, আবারও বলছি, আপনি যদি বলতেন রাজনৈতিক দলগুলো চেয়েছে তারা কথা বলবেন, সেজন্য আমাদের উপদেষ্টা কমিটি, উপদেষ্টা যে পরিষদ, তারা ডিসিশন নিয়েছেন, এটা আরো সুন্দর হতো। একটা সরকার যারা বিরোধী বলাও কঠিন, এখন যেসব বাইরে আছেন যারা, যেসব দল, তারাও আসলে সরকারকে সমর্থন করছেন, তাদের কথা শুনে তারা আলোচনায় বসবেন, এটা তো খুবই চমৎকার গণতান্ত্রিক চিন্তা, এটা ভালো ছিল। আমরা যদি আমাদের সরকারের বিভিন্ন ধারার প্রসঙ্গে আসি, আমরা আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা স্বৈরশাসন দেখেছি, আমরা একনায়কতন্ত্র দেখেছি, আমরা গণতন্ত্রের মোড়কে স্বৈরতন্ত্র দেখেছি, আবার আমরা 1/11 সরকারও দেখেছি। কিন্তু আমরা বিশেষ প্রেক্ষাপটে আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার। এই যে বিশেষ ধারার সরকার আর বিগত সময়ে যে ধারার সরকার, পরিবর্তনটা আসলে বা পার্থক্যটা যদি বলি। একটা বিরাট পার্থক্য আমি আপনাকে এখানে বসেই বলছি। আপনি একটা টিভি চ্যানেলে কাজ করেন, দীর্ঘদিন থেকে এখানে আছেন, মানে বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে মত প্রকাশ কি করা গেছে? আমি মনে করি না। কেউ যদি কম করে থাকেন, সেটা তার পুরনো দীর্ঘ সময় আমরা যখন একটা চাপের মধ্যে থাকতে থাকতে আমাদের এক ধরনের সেলফ সেন্সরশিপ তৈরি হয়। কিন্তু নিশ্চিতভাবেই বলছি, আমি আরেকটু খোলামেলা বলি, ধরুন বাংলাদেশ টেলিভিশনের অন্তত টক শোগুলো কেউ যদি খুলে বসে দেখেন, অনেকের কিন্তু অবাক লাগবে। সো একটা খুব সিগনিফিক্যান্ট পরিবর্তন আমরা দেখছি যে মত প্রকাশের অবারিত স্বাধীনতা আছে, এবং প্রধান উপদেষ্টা যখন সম্পাদকদের সাথে বসলেন, উনি রাইটলি মিন করেছেন। এটা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো আগে ঘটেছে সেগুলো তো দূর হচ্ছে, বর্তমান সরকারের সময় যেসব ঘটনা ঘটছে সেগুলোর কোনো সাফাই গাওয়া হচ্ছে আমি তা দেখছি না। এমনকি প্রধান উপদেষ্টাও কোনো ক্ষেত্রে যে তাদের ব্যর্থতা আছে, তাদের ইনকেপেবিলিটি আছে। এই যে ভয়েস অফ আমেরিকার সাথে যে সাক্ষাৎকার হয়েছে, উনি স্বীকার করেছেন যে কোনো ক্ষেত্রে তারা ইনকেপেবল হয়েছেন, পারেননি। এই যে ব্যর্থতা স্বীকার করার একটা টেন্ডেন্সি আমরা ইতোপূর্বে কোনোদিন দেখিনি। যে আমরা ইচ্ছা ছিল না তা না, যে পাহাড়ে যেটা হয়েছে, উনি বললেন আমাদের ইচ্ছা ছিল না তা না, নানান কারণে আমাদের ফোর্সের প্রবলেম আছে, পুলিশ ঠিক মতো কাজ করছে না, কিন্তু আমরা পেরে উঠি না, এটা আমাদের ব্যর্থতা আছে। এই জিনিসগুলো বাংলাদেশের ইতিহাসে আসলে কখনো ছিল না। এই ব্যাপারটা আমি একেবারে নতুন বলে মনে করি। এটা আগে কম বেশি ছিল, কিন্তু এই পর্যায়ের ছিল না, এবং আমরা আশা করব ভবিষ্যতে তারা এটা কন্টিনিউ করবেন। আরেকটা জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, সেটাকেও আমি সিরিয়াসলি মনে করি, সেটা হলো এই যে রিফর্মের কথা বলছে, 1/11 সরকার যেটা ছিল সেটাও রিফর্মের কথা অনেক বলেছে, তারা কিছু চেষ্টাও করেছে তা না, কিন্তু আমি এইবারকার সরকার 1/11 কথা আমি ভালোভাবেই মনে করতে পারি, এই সরকার সম্ভবত রিফর্মকে খুব সিরিয়াসলি মিন করছে। কারণ ডক্টর ইউনূস যেখানেই যাচ্ছেন, এই যে বাইডেনের সাথে বসেছেন, ব্লিংকেনের সাথে বসেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন, প্রত্যেকটা জায়গায় উনি মিন করে রিফর্মের কথা বলেছেন, এবং উনি রিসেট বাটন প্রেস করার কথা বলছেন, যে বাংলাদেশে একটা রিসেট বাটন প্রেস করা স্টুডেন্টরা চাইছে, আমরা একটু নতুন করে করব। আমি মনে করি তারা পারবেন কি না, সৌরভ ভাই রাইটলি বলছেন, আপনি ডে টু ডে লাইফের যেসব সংকট আছে এগুলো যদি খুব ভালো ম্যানেজ করতে না পারেন, মানুষ রিফর্ম কিন্তু শুনতে চাইবে না। যদি সেগুলো ম্যানেজ করতে পারেন, আমি ধারণা করি সরকারকে যদি সুযোগ দেওয়া হয়, তারা জেনুইনলি কিছু ক্ষেত্রে সিগনিফিক্যান্ট রিফর্ম করতে পারবেন। বলা হচ্ছে যে সরকার কূটনৈতিক চ্যালেঞ্জ অনেকটাই উতরে গেছে, কিন্তু আমরা যদি অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো আসি, অভ্যন্তরীণ চ্যালেঞ্জ এই মুহূর্তে কি দেখছেন? অভ্যন্তরীণ চ্যালেঞ্জে আসছি, কূটনৈতিক চ্যালেঞ্জ অনেকটা উতরে গেছেন বলে আমি মনে করি না। উনি একটা ভালো কাজ হয়েছে, সেটা হলো আমেরিকার মতো একটা পাওয়ারফুল রাষ্ট্রকে উনি সাথে পেয়েছেন, এর ফলে কূটনৈতিক ক্ষেত্রে ওনার একটা শক্ত খুঁটি হয়েছে। এইটা নিয়েই ভারতের খুবই সিগনিফিক্যান্ট কতগুলো মিডিয়াতে, আমি একেবারে যেগুলো খুব বাজে ধরনের গদি মিডিয়া সেগুলোর কথা বলছি না, সিগনিফিক্যান্ট ইয়েতেই আলোচনা হচ্ছে ডক্টর ইউনূস আমেরিকার পাপেট হয়ে গেছেন, ডক্টর ইউনূস আমেরিকার ভাসাল স্টেট বানাচ্ছেন বাংলাদেশকে। তার মানে আমি যেটা বলতে চাইছি, এখন আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে ভারত। তাদের নানা রকম পদক্ষেপ আমাদের মধ্যে, মানে দুই দেশের সম্পর্কে ব্যারিয়ার তৈরি করছে, এবং তারা সিগন্যাল দিচ্ছে এই সম্পর্কটাকে যে তারা খুব ভালোভাবে এগিয়ে নিতে চায় তা কিন্তু না।
ডাক্তার জাহিদুর রহমান, আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেখছি যে ভারত কোনোভাবেই পরিবর্তনটাকে সহ্য করতে পারছে না বা আমাদের গণঅভ্যুত্থানকে কোনোভাবে স্বীকৃতি দিতে চাচ্ছে না, সেটি কেন? আমি সেই প্রসঙ্গে একটু বিস্তারিত আলোচনা আসতে চাই। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, যেটা স্যারের নিবেদিত দেশ সাম্প্রতিকের রিপোর্ট, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন জেরুজালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর জাহিদুর রহমান, যে আলোচনায় আমরা ছিলাম, আমরা যে সরকার পরিবর্তনটা আমরা দেখলাম গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ভারত কি কোনোভাবে এই পরিবর্তনকে সহ্য করতে পারছে না? একদম তাই। আপনি ওই যে ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জের কথা বলছেন, ভারত এখন একটা চ্যালেঞ্জ। কারণ আমরা ভারতের মধ্যে ওই তৈলাক্ত বাঁশের গল্প দেখছি, মানে বাঁশ দিয়ে উঠছে আবার নামছে। ভারতের আচরণটা ওই রকম, ওই বানরের গল্পের মতো। তাদের কিছু পজিটিভ জেস্টার্স আছে। আমাদের মনে থাকার কথা, মানে ভারতের এই দফার বিজেপি সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জয়শঙ্কর অনেকগুলো চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন। সেখানে বাংলাদেশের সাথে এনগেজমেন্ট বাড়ানোর কথা বলেছেন। বাংলাদেশের ভেতরে যা হয়েছে সেটা অভ্যন্তরীণ বিষয়, মানে শেখ হাসিনার সময় যেভাবে বলতেন সেগুলো বলেছেন। আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বসেছেন। সবকিছু মনে হচ্ছে যে কিছু পজিটিভ জেস্টার্স আছে, কিন্তু তাদের আবার আরও কিছু আচরণ তারা মাঝে মাঝেই করেন, বিশেষ করে তাদের চ্যানেলগুলোতে। এবং সেই সব মানুষ যারা বিজেপির ন্যারেটিভ দীর্ঘদিন মাঠে এনেছে, সোকল্ড ইন্টেলেকচুয়ালসদের আচরণ কিন্তু আমরা যদি দেখি তাহলে সেই একই রকম আলোচনা দেখব। বাংলাদেশে কিছু ঘটনা পূজাকে নিয়ে দু একটা জায়গায় ঘটেছে। ধরুন একটা উড়ো চিঠি দেওয়া হয়েছে, 5 লাখ টাকা না দিলে পূজা করা যাবে না। এই উড়ো চিঠি যে কেউ যে কোনো সময় দিতে পারে এবং এটা নিয়ে কেউ টাকা দেয়ও নি। এটা নিয়ে টকশো হচ্ছে, গুরুত্বপূর্ণ লোকজন অ্যাপারেন্টলি ওই টকশোতে পার্টিসিপেট করছেন। তো এগুলোতে ইন্ডিকেট করে তারা ঠিক পজিটিভলি নিচ্ছেন। আর অফিসিয়ালি তারা যেটা করছে, ওরা বলতে পারে ওটা তো মিডিয়া করছে, কিন্তু অফিসিয়ালি যেটা করছে আমাদের ভিসা দিচ্ছে না। আমরা টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্টে দেখলাম যে 20,000 পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে এবং তারা তাদের প্রতি থ্রেটকে কারণ হিসেবে দেখিয়ে ভবিষ্যতে ভিসা রেস্ট্রিক্টেড রাখার চেষ্টা করছে, এক্সেপ্ট মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, আরেকটা কি ভিসা যেন। যাই হোক, মজার ব্যাপার, মেডিকেল ভিসাও ঠিকমতো ইস্যু করা হচ্ছে না। এই তথ্য যথেষ্ট আছে। যারা 1-2 দফা গিয়ে ট্রিটমেন্ট করেছে, এখন 3য় দফা 4র্থ দফা যাওয়ার জন্য আর পারছে না। সুতরাং ভারতের দিক থেকে এই মেসেজ আছে। এখন ভারত কেন এটা করছে, আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে, মানে আপনি দীর্ঘদিন একটা সিস্টেমের মধ্যে থাকলে বদভ্যাস। এই যে আমরা মিডিয়ার কথা বললাম না, আপনি দীর্ঘদিন সরকারের বিরুদ্ধে কথা বলতে না বলতে এখন সরকার পুরো ফ্রিডম দেওয়ার পরও আমরা অনেকে বলতে পারছি না, কারণ দীর্ঘদিন থেকেই অবস্থা হয়েছে। ভারত যেভাবে বাংলাদেশের সাথে এনগেজ করেছে, আগে বাংলাদেশের সাথে যেভাবে ডিল করেছে, শেখ হাসিনার সরকার যেভাবে ডিল করেছে, ভারতকে আমরা বদভ্যাস করিয়ে ফেলেছি। তো মানে ভারত তো এটা নিতে পারে না যে আমাদের একজন প্রধান উপদেষ্টা বলছেন মাথা উঁচু করে আমাকে তো পানি দিতে হবে, যাই দেবেন দিতে হবে, এটার উপর আমার প্ল্যান করতে হবে। ওরা তো সহ্য করতে পারছে না। ভারতের অমিত শাহ যখন বলছে ঝুলিয়ে লম্বা করব, তখন স্ট্রং প্রতিবাদ করা হয়। এই অমিত শাহই তো টার্মাইট বলেছিল শেখ হাসিনার সময়, কিছুই তো করেনি। এগুলো ওর লাগছে। বর্ডার কিলিং হচ্ছে, বাংলাদেশ স্ট্রংলি প্রটেস্ট করছে। কোনোটাই বাড়াবাড়ি কিছু না, এটা একটা স্বাধীন দেশ, এভাবেই করবে ন্যায্যতার সাথে। কিন্তু বাংলাদেশের সাথে তাদের বদভ্যাস হয়ে গিয়েছিল, শেখ হাসিনা তাদেরকে বদভ্যাস করিয়েছিলেন। এখন যখন দেখা যাচ্ছে একটা স্বাধীন সার্বভৌম দেশের মতো বাংলাদেশ আচরণ করার চেষ্টা করছে, সেটা তাদের কাছে খটকা লাগছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব সোহরাব হাসান। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের অসহযোগিতা যেমন আমরা লক্ষ্য করছি, তেমন ভারতীয় নেতাদের হুমকি আমাদের চোখে পড়ছে। সেই সঙ্গে আবার রয়েছে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার। এবার আমরা যেমনটি দেখলাম যে আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যায়, এ নিয়েও তারা বৈঠক করছেন। কি বলবেন? প্রথমত হচ্ছে, আমরা যদি আমাদের জায়গায় ঠিক থাকি, আমাদের নীতি, পরিকল্পনা, কর্মসূচি, তাহলে এই ধরনের অপতৎপরতা খুব বেশি কাজে লাগবে না। যেমন ধরেন, এই পরিবর্তনের পর প্রথম ভারতীয় গণমাধ্যম যতটা জোরে সোরে প্রচার করছিল, এখন কিন্তু কমে গেছে। প্রথমত হচ্ছে, আমরা যাতে কোনো ভুল না করি, সেটি সংখ্যালঘুদের নিরাপত্তার ক্ষেত্রে হোক, সামনে শারদীয় দুর্গোৎসব আছে, সেখানে নিরাপত্তা হোক। আর ভারতের দুটি ব্যাপারে তাদের যে ঝুঁকি মনে করে তারা বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে, একটি হচ্ছে তাদের নিরাপত্তা ঝুঁকি, যেটি বলে যে 7 সিস্টার পরিচিত উত্তর পূর্ব ভারতের। ভারত কোনোভাবে সেখানে জঙ্গি তৎপরতা বা বিচ্ছিন্নতাবাদী তৎপরতা না চলে, সেটা তার নিরাপত্তা, তার দেশের নিরাপত্তার ক্ষেত্রে, এবং সেটা বাংলাদেশকে ব্যবহার না করে। এখন বিএনপি মহাসচিব কিন্তু সাক্ষাৎকার দিয়ে বলেছেন, ভারতীয় গণমাধ্যমেই
যে আমরা এ ব্যাপারে ভারতের সাথে এক ধরনের কি বলে এক ধরনের বোঝাপড়া হয়েছে যে আমরা তাদের নিরাপত্তা ঝুঁকি হব না, তারাও যাতে আমাদের ক্ষতি হয় এমন কোনো কাজ না করে, যেমন সীমান্তে হত্যাও যাতে বন্ধ হয়, তিস্তার পানি পাওয়া বা অভিন্ন নদীর অন্য পানির মীমাংসা, বাণিজ্য এবং একটা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, তার সাথে আরেকটি যোগ করি, বাংলাদেশের পক্ষ থেকে একটা বিষয় কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে দুই দেশের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে, সমঝোতা স্মারক না, যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো রক্ষা করবে এই অন্তর্বর্তী সরকারও, মানে ভবিষ্যতে বাংলাদেশ। কারণ এটা দ্বিপক্ষীয়, বাংলাদেশ যে সরকারই সই করুক, এটা ভারত রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের চুক্তি হয়েছে। যদি আমাদের স্বার্থ বিরোধী না হয়, আর সেটি নিশ্চয়ই পর্যালোচনা এবং চুক্তি হওয়ার পরও একই সরকার থাকলেও আমরা সেই শক্তি দেখাতে পারিনি, তারপর কিন্তু সংশোধন হওয়ার সুযোগ থাকে। তো সুতরাং এখানে আমাদের খুবই কৌশলী হতে হবে, খুবই বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে। এবং ভারতের সবাই তো একই না, সবাই তো অপপ্রচারকে উৎসাহিত করবে না। যারা সেখানে বিষয়টা বস্তুনিষ্ঠভাবে দেখতে চান, বিষয়টি বাস্তবতার নিরিখে দেখতে চান, তাদের সঙ্গে আমাদের যোগাযোগটা বাড়ানো। কিন্তু আমার আরো একটি প্রশ্ন আপনার কাছে ছিল, বাংলাদেশে যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধের আলোচনা বেশ কদিন ধরেই চলছে, সেখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা ভারত করছে। আমি আপনার মূল্যায়ন জানবো। আবারও বিরতি সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আসি। দর্শক জেনেছেন বিবেদিত দেশ সম্প্রতিকে রিপোর্ট, যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সোহরাব হাসান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের আলোচনা চলছে বেশ কয়েকদিন ধরে, অন্যদিকে আবার শোনা যাচ্ছে ভারতে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে। ধন্যবাদ। প্রথম হচ্ছে নিষিদ্ধ, আর একদিকে হচ্ছে পুনর্বাসন। নিষিদ্ধ আলোচনা কেন চলছে? একটা যে দল কিছুদিন আগেও ক্ষমতায় ছিল, স্বৈরাচারী ছিল, ফ্যাসিবাদ ছিল, কিন্তু দলের অপরাধ কি? দলে যারা অপরাধ করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, যারা হত্যার সাথে যুক্ত, যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি নিয়ে একটা রিট হয়েছিল। সেই রিটে কিন্তু অ্যাটর্নি জেনারেল বলেছিলেন যে আমরা কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয়। এমনকি আইন উপদেষ্টাও বলেছিলেন যে সরকার কোনো দলকে নিষিদ্ধ করতে চায় না। জনদাবি হতে পারে, ছাত্রনেতারা যারা এই গণ অভ্যুত্থানে মারা গেছেন, তাদের পরিবারের, তাদের সবার একটা কী বলে আবেগ কাজ করতে পারে। কিন্তু একটা দল নিষিদ্ধ করে দুটো, একটা হলো আবেগটা আমাদের থাকবে সবারই, মানবিক আবেগ, তার অনুভূতি এবং ক্ষোভ, বিক্ষোভ, এগুলোও থাকবে। কিন্তু দল নিষিদ্ধ করলে কি লাভ হবে? যারা নিষিদ্ধ করবে তারা কি লাভবান হবে? অথবা আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেছিল, তা থেকে আওয়ামী লীগ লাভবান হয়েছে। সুতরাং এটি হচ্ছে এই নিষিদ্ধ করার, হতে পারে যে আওয়ামী লীগ ধিকৃত কী করেছে এটি জনপ্রকাশ করা শ্বেতপত্র হতে পারে, কিন্তু নিষিদ্ধ আইন করে নিষিদ্ধ করা সেটি কতটা সমীচীন হবে এটা ভেবে দেখা উচিত। দ্বিতীয় হচ্ছে যে আপনি বলছেন যে ভারত আবার পুনর্বাসন করতে যাচ্ছে। বাংলাদেশের একটি দলকে ভারত পুনর্বাসন করতে পারবে? তৎপরতা চালাতে পারে, তারা এই দলের পক্ষে প্রচার করতে পারে, সীমান্তেও প্রচার চালাতে পারে। কিন্তু বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবে বাংলাদেশের মানুষ। সেখানে আওয়ামী লীগ, বিএনপি বা যত দলই থাকুক, এখানকার মানুষ নির্ধারণ করবে এবং নির্ধারণের সিদ্ধান্ত দেয়া। ধন্যবাদ। আমি বলছি যে কোনো দল এই সরকারিভাবে নিষিদ্ধ না করে, আদালত দিয়ে নিষিদ্ধ না করে, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত করুক। জনগণ যদি তাকে না চায়, সেটাই তো হবে সবচেয়ে বড় রায়, যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আর আমরা যদি বাংলাদেশের মানুষ, যেটা প্রধান উপদেষ্টা বলেছিলেন, বাংলাদেশের মানুষ একটি পরিবারের সবাইকে নিয়েই চলতে হবে। যে সদস্য দুষ্টামি করবে, যে সদস্য অপরাধ করবে, তার বিচার হবে, কিন্তু চিন্তা করতে হবে সবাইকে নিয়ে।
ডাক্তার জাহিদুর রহমান, যেমনটি আমরা দেখছি যে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করছে ভারত, যেমনটি সোহরাব হাসান বলেছে যে বাংলাদেশের যে কোনো কিছু আসলে তো বাংলাদেশই নিয়ন্ত্রণ করবে, কিন্তু আমরা বিগত সময়ের রাজনীতি বা নির্বাচনের প্রসঙ্গ টেনে যদি বলি, আমরা কিন্তু প্রতিবেশী দেশের নিয়ন্ত্রণ দেখেছি। সেই জায়গা থেকে আশঙ্কাকে একেবারে আমরা উড়িয়ে দিব কি? একেবারে উড়িয়ে দেবো না, চেষ্টা হবে, আমাদের সতর্ক থাকতে হবে। কারণ ভারতের চেষ্টার আমি আরও একটা ক্লিয়ার উদাহরণ দিই, সেটা হলো শ্রীলঙ্কার নির্বাচনে যেবার সিরিসেনা প্রেসিডেন্ট হলো, সিরিসেনা মিলিটারি চিফ ছিল, তিনি ইলেকশন করছিলেন মহিন্দা রাজাপাকসের সাথে। তখন ওখানে রীতিমতো 2-3 জন ভারতীয় গোয়েন্দাকে ধরে ভারতে ফেরত পাঠানো হয়েছে। গোয়েন্দা তো গোয়েন্দা হিসাবে থাকে না, তারা আন্ডার কাভার থাকে। সো রাজনীতি এমনকি নির্বাচনকে ওখানে ওদের দেশে তার রাতে সিল মারানো যায় নাই, তারা চেষ্টা করেছে ওখানে ইলেকশন স্ট্র্যাটেজি ঠিক করে, এবং সিরিসেনা জিতেছিল সেই নির্বাচনে, উনি ভারতপন্থী ছিলেন। তো এই চেষ্টা ভারতের আছে, সব সময়ই আছে, এবং আমি এটাকে বিশ্বাস করতে চাই। কারণ আজ পর্যন্ত খেয়াল করি বাংলাদেশে যে বিভৎসতা ঘটিয়ে গেল শেখ হাসিনা, এই বিভৎসতা নিয়ে সরকারি ভাষ্যে লিস্ট কোনো দুঃখ প্রকাশ নেই, লিস্ট কোনো নিন্দা নেই, এখন পর্যন্ত নেই, এখন পর্যন্ত নেই। পুলিশকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা বলেছে, আমরা পুলিশকে হত্যা করা সমর্থন করি না, কিন্তু করা হয়েছে ওটাই তাদের স্টেটমেন্টে বলছে, এবং ডিসইনফরমেশন এখনো তারা সমানে ছড়াচ্ছেন। ফলে তারা চাইতে পারেন, এবং আমি আবারও বলছি, ভারত মনে করছে শেখ হাসিনার মতো উনি না পারুক, ওনার মতো আরেকজন মানুষকে দিয়ে এইভাবে বাংলাদেশে ক্ষমতায় রেখে সে তার সব কিছু নেবে, এটাতে সে অনেক পেতে পারে। আমি না দোষের দেখি না এতে, আপনি যদি পারেন ফর এভার ডু দ্যাট। আমরা যদি ভারতের পরিকল্পনাকে দূরে সরিয়েও রাখি, আমাদের রাজনীতিতে তো আসলে জার্সি বদলের এক ধরনের প্রচলন বহু আগে থেকেই আমরা দেখেছি। সেই প্রক্রিয়ায় যে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হবে না, তার নিশ্চয়তা কে দেবে? জার্সি বদল করে যদি পুনর্বাসিত হয়, হতে পারে হোক, কিন্তু আমি একটা জিনিস একটু যোগ করি সোহরাব ভাইয়ের সাথে। খেয়াল করি আওয়ামী লীগের নিষিদ্ধের আলাপ যে আসছে আজকে, আমরা দুভাবে পারি, একটা হচ্ছে সন্ত্রাস দমন আইন 2009, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে অ্যাক্ট, সেটা অনুযায়ী ওতে দল নিষিদ্ধ করার অপশন আওয়ামী লীগ নিজে ঢুকিয়েছে। 73 সালের আইনে এটা ছিল না। আওয়ামী লীগ জামাতকে পরে করেছে সন্ত্রাস দমন আইনে, কিন্তু জামাতকে নিষিদ্ধ করার জন্য ঢুকিয়েছে নতুন অ্যামেন্ডমেন্টে 10 বছর বয়ান করা যাবে, এটা করেছে। সো এটা তো আওয়ামী লীগ করেছে, এবং পৃথিবীতে ফ্যাসিস্ট দল নিষিদ্ধ করার ইতিহাস তো আছে। আমি ব্যক্তিগতভাবেও কিন্তু নিষিদ্ধ করার পক্ষে না, সেটা অন্য আলোচনা, কিন্তু এই হিস্ট্রি আছে। সুতরাং সমাজে এই আলাপটা থাকতেই পারে। তারা জার্সি বদল করে যদি অন্য জায়গায় যায়, মানে এই ডিজিটাল যুগে না ডেটা থেকে যায়, কারা আওয়ামী লীগ, তারা কোথায় গেছে, কিভাবে গেছে, আমরা খুব ভালো মতো চিনে রাখবো। এবং আমি সোহরাবের সাথে একমত, আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে মানুষের মনে কবর দিয়ে দিতে পারলে সেটাই বেস্ট। এবং তারা যা করেছে গত 15 বছরে, এবং ফাইনালি জুলাই ম্যাসাকারে যা হয়েছে, আমাদের হাতে যথেষ্টের বেশি ডেটা আছে। যতদিন মুগ্ধর ওই পানি বিক্রি করার ভিডিও, যতদিন সাইদের হাত ছড়িয়ে গুলি খাওয়ার ছবি আছে, আওয়ামী লীগ এটা ভূতের মতো তাড়া করে যাবে। এবং আমি সিরিয়াসলি মনে করি আমরা খুব ডিজাস্টারাসলি খারাপ কিছু না করলে আওয়ামী লীগের কবর আসলে লম্বা সময়ের জন্য হয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আরো ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি জেরুজালেম নিবেদিত দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।